দারুণ দারুণ। আমাদের দিরাং মনাস্ট্রির গেস্ট হাউসের রুম, আর বাইরে থেকে এটার ভিউ আপনাদের দেখাই, চলুন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম দিরাং। আজ হচ্ছে 11th নভেম্বর 2024। তো আপনাদের সাথে কথা হচ্ছে দিরাং মনাস্ট্রির গেস্ট হাউস থেকে। আজকে আমাদের এটা হচ্ছে লাস্ট দিন। আমরা দুদিন এখানে ছিলাম। অনবদ্য একটা অভিজ্ঞতা আমাদের হলো, যেটা সারা জীবন আমাদের মনের মধ্যে থেকে যাবে। আমি আপনাদের রেকমেন্ড করব দিরাং মনাস্ট্রিতে একদিন অথবা দুদিন থাকুন, দেখবেন ভীষণ ভালো লাগবে। এই যে পিছনের ভিউটা দেখুন, উফ, শুধু মনে হচ্ছে বসে বসে এখানে দেখে যাই, আর কোথাও যেতে ইচ্ছা করছে না। এখান থেকে যে আজকে আমরা বেরোবো, তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে তাওয়াং। তো সেখানেও যেতে ইচ্ছা করছে না আর কি। এত সুন্দর একটা জায়গায় আমরা ছিলাম, কল্পনাও করতে পারছি না, মানে এখনো বিশ্বাস হচ্ছে না আমার আর কি, এত সুন্দর জায়গা। এই যে আমাদের রুম পিছনে, আর মনাস্ট্রিটা অসম্ভব সুন্দর। এত সুন্দর মনাস্ট্রি আমি দেখিনি। দার্জিলিংয়ে যখন আমরা গিয়েছিলাম তখন আমার ওখানে ডালি মনাস্ট্রি ভীষণ সুন্দর লেগেছিল। তো অরুণাচল প্রদেশে এসে এই দিরাং মনাস্ট্রি, এটা অভূতপূর্ব সত্যি। সকালবেলা উঠে যখন এখানে প্রেয়ার হয় বা এখানে মানুষজন মর্নিং ওয়াক করে, তখন আমরাও চলে আসতাম। বেশ অন্যরকম একটা পরিবেশ আর অন্যরকম একটা অভিজ্ঞতা সঞ্চয় করলাম আমরা। আপনারা দিরাং মনাস্ট্রির গেস্ট হাউসে এসে থাকুন, আর আমি এই মনাস্ট্রির ফোন নাম্বার আর ওয়েবসাইট যে কীভাবে বুক করবেন সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আচ্ছা, আমাদের দিরাং মনাস্ট্রির গেস্ট হাউসের রুম, আর বাইরে থেকে এটার ভিউ আপনাদের দেখাই, চলুন। এই যে দেখুন জাস্ট একবার ভিউটা। এইসব জায়গায় না ইজিলি 10 দিন 15 দিন থেকে যাওয়া যায়। এত সুন্দর ভিউ থাকলে রুম থেকে আর কি চাই বলুন তো। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম, আর রুম থেকে বেরিয়ে ঠিক লেফট সাইডে সিঁড়ি আছে। তো চলুন দিরাং মনাস্ট্রিটা কোথায় আপনাদের একবার দেখাই। তো এই যে এখানে সিঁড়ি, আর এই ঠিক পাশেই হচ্ছে এই সুন্দর মনাস্ট্রি। দেখুন, এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। দিরাং মনাস্ট্রি হোমস্টে থেকে চেক আউট করে বেরিয়ে যাওয়ার পর এত মনটা খারাপ লাগছিল যে কি বলবো। খালি মনে হচ্ছিল আর কটা দিন যদি এখানে থাকতে পারতাম তাহলে খুব ভালো হতো। আমরা এই কিছুক্ষণ আগে চেক আউট করে বেরোলাম দিরাং মনাস্ট্রি গেস্ট হাউস থেকে। তো এখন যাচ্ছি আমরা সেলা পাসে। যেতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টার মতো। আমার ভিডিও আপনাদের কিরকম লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
আমরা এখন আছি বৈশাখী নামে একটা জায়গায়। তো এইখানে সেলা ওয়ারিয়রদের স্মরণে একটা সৌধ তৈরি করা আছে। দিরাং মনাস্ট্রি থেকে বৈশাখীর দূরত্ব হচ্ছে 44 কিলোমিটার। আমাদের আসতে সময় লেগেছে 1.5 ঘন্টার মতো। সমুদ্রপৃষ্ঠ থেকে এই বৈশাখীর উচ্চতা 11,246 ফিট। আর বৈশাখী একটা খুব ছোট্ট গ্রাম, যেখানে খুব কম সংখ্যক মানুষজন বাস করেন। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সেলা ওয়ারিয়র্সদের উদ্দেশ্যে বানানো একটা সৌধ। তো এটা একটা বেশ পপুলার টুরিস্ট স্পট। এখানে আমরা কিছুটা সময় কাটিয়ে আবার সেলা পাসের উদ্দেশ্যে রওনা দেব। আমরা এখন চলেছি সেলা পাস যাওয়ার রাস্তায়। রাস্তাটা ভীষণ সুন্দর, আর চারিদিকে দৃশ্য সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলে রাখি, যখন কোনো হাই অল্টিটিউডের জায়গায় ভিজিট করবেন তখন অবশ্যই সাথে কর্পূর রাখবেন। আমাদের যেহেতু প্রথমবারের জন্য এতটা উচ্চতায় ভ্রমণ, তো আমরাও সেক্ষেত্রে কর্পূর সাথে রেখেছিলাম, এবং বেশি করে জল খাবে, নিজেকে হাইড্রেটেড রাখবেন। ওয়েলকাম টু সেলা পাস। আর আমার পিছনেই এই যে সেলা লেক। দারুণ একটা সুন্দর ওয়েদার আমরা পেয়েছি। যাত্রাপথে আসার সময় একটু হলেও অসুবিধা হচ্ছিল শ্বাসের, তারপর এখন অলরাইট দুজনেই আমরা। ভীষণ সুন্দর ওয়েদার আর অসাম এখানকার দৃশ্য। বৈশাখী থেকে এই সেলা পাস আসতে আমাদের সময় লেগেছে 40 মিনিটস মতো। আর বৈশাখী থেকে দূরত্ব অ্যাকর্ডিং টু গুগল 17.6 কিলোমিটার। এই সেলা পাস তাওয়াং শহরকে ইন্ডিয়ার সাথে যুক্ত করেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 13,700 ফিট। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই সেলা পাস একটা বিখ্যাত টুরিস্ট স্পট। আবহাওয়া সুন্দর থাকায় নীল আকাশের রিফ্লেকশন এই শিলালেকের উপর পড়ে অপূর্ব দৃশ্য তৈরি করেছে। সেলা লেক আর সেলা পাস এই নামকরণের পিছনে একটা ইতিহাস আছে, একটু বলি, সেটা শুনুন। 17 নভেম্বর 1962-এ অরুণাচল প্রদেশের সীমান্তে নুরানং যুদ্ধের সময় রাইফেলম্যান জসবন্ত সিং রাওয়াত ফোর্ট গারোয়াল রাইফেলস রেজিমেন্টের 4th ব্যাটালিয়নের দায়িত্ব পালন করছিলেন। রাইফেলসম্যান জসবন্ত সিং রাওয়াত, ল্যান্স নায়ক ত্রিলোক সিং নেগি এবং রাইফেলসম্যান গোপাল সিং গুসাইন একসাথে মিলে এই চীনাদের এমএমজি অর্থাৎ মাঝারি মেশিন গানকে পরাস্ত করার জন্য রাওয়াত এবং গুসাইন নেগির কাছ থেকে কভার ফায়ারের সাহায্যে এই মেশিন গানের কাছে একটি গ্রেনেড নিক্ষেপ করে। তার ফলে মেশিন গানটি নিষ্ক্রিয় হয়ে পড়ে, কিন্তু ফিরে আসার সময় গুসাইন এবং নেগি প্রাণ হারান এবং রাওয়াত গুরুতরভাবে আক্রান্ত হন, যদিও তিনি অস্ত্রশস্ত্র নিয়ে নিজের জায়গায় আসতে সক্ষম হয়েছিলেন। এই যুদ্ধের ফলে 300 জন চীনা হতাহত হয়, যেখানে 4th গারোয়াল রাইফেল
2 জন লোককে হারিয়েছিলেন এবং 8 জন আহত হয়েছে। এই ঘটনার পর রাওয়াতের দল যখন শেষ পর্যন্ত পিছিয়ে পড়ার সিদ্ধান্ত নেয়, তখন রাওয়াত সেখানে থেকে যায় এবং সেলা আর নুরার নামে 2 স্থানীয় মনপামের সাহায্যে লড়াই চালিয়ে যায়। পরে সেলাকে হত্যা করা হয় আর নুরাকে আটক করা হয়। সেখানে থেকে রাওয়াত একা 72 ঘন্টা শত্রুকে আটকে রেখেছিল, যতক্ষণ না পর্যন্ত চীনারা একজন স্থানীয় মানুষকে সেখান থেকে ধরে নিয়ে এসে জানতে পারেন যে সেখানে কেবল একজন যোদ্ধা যুদ্ধ করছে। চীনারা তখন রাওয়াতকে আক্রমণ করেন এবং সেখানে রাওয়াতকে বন্দী করে তাকে মৃত্যুদণ্ড দেয়। রাওয়াতের মৃত্যু নিয়ে অনেকের অনেক রকম ধারণা আছে। কেউ মনে করেন তিনি তার শেষ গোলাবারুদ দিয়ে নিজেকে গুলি করেছিলেন, কেউ কেউ আবার মনে করেন যে চীনা সৈনিকরা তাকে বন্দী করে হত্যা করেছিলেন। আর যুদ্ধ শেষে তার কাটা মাথা চীনা সৈনিকরা একটা পিতলের বাক্স করে সেটা ফিরিয়ে দেন ভারতে। আর এই সেলা পাস, সেলা টানেল আর সেলা লেক নামকরণ করা হয় সেলার এই আত্মত্যাগের জন্য। সানি ডে, কি সুন্দর। আমাদের সেলা পাস দেখা কমপ্লিট। এরপর আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন আমাদের জুং ওয়াটারফলস। তো অসাধারণ একটা অভিজ্ঞতা হলো। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 13,700 ফিট ওপরে। তো প্রথমে আমরা দুজনেই ভয় পাচ্ছিলাম, এতটা অল্টিটিউড কি করে আমরা যাব। তো সেরকম কোনো প্রবলেম হয়নি আমাদের, একদম সুন্দরভাবে আমরা এই জায়গাটাকে এক্সপ্লোর করেছি। খুব ভালো লেগেছে আমাদের, আর সাথে এত সুন্দর ওয়েদার। এটা যেন একটা অপুরি পাওনা আমাদের। সেলা পাস আর সেলা লেক দেখে আমরা গাড়িতে উঠে পড়েছি এখন। তো সেলা লেক দেখে না যখন উপরে উঠছি আমরা, তখন একটু হলেও শ্বাসের প্রবলেম হচ্ছিল, বাট এখন অল রাইট। আর এখন যাচ্ছি আমরা যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে। তো চলুন সেখানে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। ভিডিওটা একটু বড় হয়ে গেল, আসলে বুঝতেই পারছি না কোন জায়গাটা বাদ দেবো। প্রত্যেকটা জায়গা এতই সুন্দর যে কোনো একটাকে বাদ দিলে ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে। আমরা এসে পৌঁছেছি হচ্ছে যশবন্ত সিং গড় ওয়ার মেমোরিয়ালে। চলুন আপনাদেরকে দেখাই। এখানে সামনে একটা স্ট্যাচু আছে যশবন্ত সিং এর। এই যশবন্ত সিং গড় ওয়ার মেমোরিয়ালের প্রচুর ইতিহাস আছে, যে দেখেছেন সিঁড়ির ধাপগুলোতে প্রতিটিতে লেখা আছে हौसला, निष्ठा, साहस, हिम्मत, संकल्प, जज्बा, वीरता, बलिदान, कर्तव्य, शौर्य। गांव का आदमी ने पूछ दिया था ना, यहाँ से लड़ाई कर रहा है। আগেই আপনাদের বলে দিয়েছি যশবন্ত সিং রাওয়াতের বীরত্বের কথা। তার এই বীরত্বের জন্য তাকে মরণোত্তর মহাবীর চক্রে ভূষিত করা হয়, আর তার স্মরণে বানানো হয়েছে এই যশবন্ত ওয়ার মেমোরিয়াল।
মাত্র 21 বছর বয়সে তিনি প্রাণ দিয়েছিলেন ভারত চীন যুদ্ধের সময়, যেটা নুরানাং যুদ্ধ নামেও পরিচিত। এখানকার স্থানীয় মানুষরা যশবন্ত সিং রাওয়াতকে হোলি বাবা হিসেবে মনে করেন, আর তারা এটাও মনে করেন যে তিনি এখানে থেকে এই অঞ্চলটিকে রক্ষা করছেন। এই যশবন্ত সিং ওয়ার মেমোরিয়ালের ভেতরে প্রবেশ করলেই সামনে দেখতে পাবেন যশবন্ত সিং রাওয়াতের একটা মূর্তি স্থাপন করা আছে, আর এখানে ওনার একটা ছবি আছে। ওনার ব্যবহৃত কিছু জিনিসপত্র এই শোকেসের মধ্যে রাখা আছে। এছাড়াও এখানে কিছু রাইফেলসও রাখা থাকতো, কিন্তু আমরা যেদিন গেছিলাম সেদিনকে রিনোভেশনের কাজ চলছিল বলে তো আনফরচুনেটলি সেগুলো সেখানে ছিল না। জেনারেল থেকে একজন জওয়ান পর্যন্ত এই পথ দিয়ে যাওয়ার সময় সমস্ত ভারতীয় সেনা সদস্যরা এখানে তাকে শ্রদ্ধা জানায়। যশবন্তের সাথে এখানে এমন আচরণ করা হয় যেন তিনি বেঁচে আছেন। তার বুট পলিশ করে দেওয়া হয়, তার সমস্ত জিনিসপত্র সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়। এই ওয়ার মেমোরিয়ালের বাইরেটা ভীষণ সুন্দর, আর কিছুটা সময় আমরা এখানে ঘোরাঘুরি করে তারপর আমাদের নেক্সট যে ডেস্টিনেশন আছে তার উদ্দেশ্যে রওনা দেব। যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল থেকে বেরিয়ে আপনারা দেখতে পাবেন যশবন্তগড় ক্যাফেটেরিয়া, সেখানে আপনারা কিছু খাবার দাবার কিনে খেতে পারেন। টাউন ডিস্ট্রিক্টে জুমের একটা রেস্টুরেন্টে আমরা এখন লাঞ্চ করতে এসেছি। দুটো থালি অর্ডার দিয়েছি, একটা হচ্ছে চিকেন থালি, একটা ভেজ থালি। লাঞ্চ করে আমরা রওনা দেব। লাঞ্চ করে আমরা এবার জুম ওয়াটারফলস দেখতে যাচ্ছি। সামনে থেকে রামধনুতে যে উঠেছে দেখুন একবার, শুধু পুরো মনে হচ্ছে জান্নাত। এত সুন্দর দৃশ্য, অপূর্ব জাস্ট।
জাসওয়ান্ত ওয়ার মেমোরিয়াল থেকে এই নুরানাং ফলস বা জুম ওয়াটারফলসের দূরত্ব হচ্ছে 24.2 কিলোমিটার। আমাদের আসতে সময় লেগেছে 1 ঘন্টার মতো। দাঁড়িয়ে আছি হচ্ছে জুম ওয়াটারফলসের সামনে। আর এই যে জুম ওয়াটারফলসের সামনে এত সুন্দর একটা রামধনু উঠেছে, মন পুরো ভরে যাচ্ছে। আপনারা অবশ্যই অরুণাচল আসুন একবার, আর এই দৃশ্যের সাক্ষী থাকুন। আর এই যে সামনে নদীতে মিশছে, আওয়াজ শুনলে মানে বলার ভাষা হারিয়ে ফেলছে। বলো কেমন লাগছে বলো। ওয়াটারফল ভারতের কাছে দ্বিতীয় বৃহৎ। নুরানাং নদীর উৎপত্তি হয়েছে সেলাপাসের উত্তরের ঢাল থেকে। তারপর এটি নুরানাং ওয়াটারফলস হয়ে তাওয়াং নদীর সাথে মিশেছে। এই ওয়াটারফলসটার উচ্চতা হচ্ছে 100 মিটার। এই নুরানাং রিভার আর নুরানাং ওয়াটারফলসের নামকরণ করা হয়েছে এখানকার একজন স্থানীয় মনপামে নুরার নাম অনুযায়ী, যে কিনা 1962-তে ইন্ডিয়া চীন যুদ্ধের সময় জসবন্ত সিং রাওয়াতকে সাহায্য করেছিলেন। শুধুমাত্র এটি অরুণাচল প্রদেশের একটি দর্শনীয় আকর্ষণ কেন্দ্র তা নয়, তবে এটি স্থানীয়দের ব্যবহারের জন্য বিদ্যুৎ উৎপন্ন করতেও ব্যবহৃত হয়। এর বেসের কাছে ছোট ছোট হাইডেল প্ল্যান্ট রয়েছে যা থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। নুরানাং ওয়াটারফলসের এন্ট্রি ফিস হচ্ছে 25 রুপিস। ভীষণ সুন্দর একটা অভিজ্ঞতা হলো। সুন্দর একটা ওয়াটারফলস, তার পাশে রামধনু, একটা নয় দুটো রামধনু আমরা দেখেছি। আর অরুণাচলের প্রত্যেকটা কোনায় কোনায় লুকিয়ে আছে যেন একটা রত্ন। একদিকে জুম ওয়াটারফলস, একদিকে সেলাপাস। অসাধারণ অসাধারণ অরুণাচল। অসাধারণ একটা অভিজ্ঞতা সঞ্চয় করলাম আমরা, যা সারা জীবন আমাদের সাথে থেকে যাবে। আর এই জুম ওয়াটারফলস থেকে আমরা এখন যাব তাওয়াং। সেখানে আমাদের হোমস্টে বুক আছে, তো সেখানেই আমরা যাচ্ছি। হোমস্টেতে
ডিজেল ফেসিলিটিও আছে। আমরা এখন ডিনার করতে যাচ্ছি আমাদের হোমস্টেতে। প্রচন্ড ঠান্ডা। তো আজকের মতো ভিডিওটা এতদূর অবধি থাকলো। আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লাগবে। দেখা হবে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা বাই।